প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি প্রবাস টাইম, সাথে আছি আমি হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা টেলিভিশনের সন্ধ্যাকালীন প্রবাস টাইম, দেশে ও প্রবাসে যেখানে বসে আমাদের দেখছেন আপনারা জানেন আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আলোচনা হচ্ছে উপনির্বাচন নিয়ে। আজকে উপনির্বাচনের আমাদের ঢাকা স্টুডিওর অতিথি মাহতাব হোসেন, সম্ভাব্য প্রার্থী কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমরা প্রার্থী পেয়েছি আজকে স্টুডিওতে। আমরা আলোচনা করব যে আসলে আপনি প্রার্থী হতে চলছেন, বাট আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন চলছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো চলছে। আমরা হচ্ছে পোস্টারিং বা আমরা মানে কি, আপনার আমরা কয়জন প্রার্থী? আমরা এখন তো আছি, অনেকেই আছে আমরা নির্বাচনের ২৮ জন মাঠে। দেখেছি হ্যাঁ, পত্রিকায়। এখন পত্রিকাতে অ্যাকচুয়ালি বিষয়টা এমন না, আমি এটারে এইভাবে ব্যাখ্যা করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া যে আদর্শের রাজনীতি, তো বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটা রাজনৈতিক দল। সেখানে অনেক যোগ্য মানুষ থাকবে, প্রার্থী হবে, এটা খুব স্বাভাবিক। আর আমাদের প্রিয় নেতা আব্দুল মতিন খসরু সাহেব, উনি পাঁচবারের এমপি ছিলেন। তো ওনাকে সম্মান রেখে আমরা যারা এখন চেষ্টা করছি রাজনীতি করার জন্য, নির্বাচনের মাঠে এসেছি, তা আমরা কিন্তু কখনো চিন্তা করি নাই খসরু ভাই জীবদ্দশায় আমরা এমপি ইলেকশন করব। তো সেই কারণে যেটা হচ্ছে, অনেক যোগ্যতা সম্পূর্ণ মানুষ থাকার পরেও এই মানুষগুলো কিন্তু এমপি ইলেকশন করবে সেই জানানটা দিতে পারে নাই। এই কারণে হয়তো মানে প্রার্থিতা, আপনি বলতে চাচ্ছেন যে এই যে ২৮ জন প্রার্থী আছে যাদের জি, নাম আসছে, জি, তারা সবাই যোগ্যতা সম্পন্ন? অবশ্যই যার যার আপনি ক্ষেত্রে, নিজেও যোগ্যতা সম্পন্ন একজন অবশ্যই প্রার্থী? অবশ্যই যার যার ক্ষেত্রে আমরা সবাই যোগ্য। এখন এর মধ্য থেকে মানে এটা সবচেয়ে, পরিস্ফুটিত হতে পারে না, যখন খসরু সাহেব ছিলেন তখন এটা। সে জাতীয় নেতা ছিলেন, আচ্ছা। সে আমাদের পাঁচবারের এমপি ছিলেন, সে মন্ত্রী ছিলেন, সে প্রতিমন্ত্রী ছিলেন, সে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বড় বার, হ্যাঁ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সদ্য নির্বাচিত সভাপতি ছিলেন। তো ওনার মতো একটা জাতীয় নেতা যখন ছিল, তো আমরা যারা এখন আমরা নির্বাচন করতে চাচ্ছি, সবার যোগ্যতা থাকার সত্ত্বেও তার প্রতি সম্মান রেখে বা তার জনপ্রিয়তার কাছে আমরা কখনোই চিন্তা করি নাই যে আমরা ওভাবে নির্বাচনে এটা তো আসবো। চিন্তা করা হয় না কখনোই যদি জি, কোনো বড় নেতা থাকে। জি, তো আপনি যে ইলেকশন করতে যাচ্ছেন বা নির্বাচন করতে যাচ্ছেন, আপনার শক্তি কারা, জনগণ নাকি কোনো বড় নেতা বা এলাকার নেতারা? এখন হচ্ছে কি, নির্বাচন মানে কিন্তু ভোট, হুম। তাই না? ভোটটা কে দিবে? জনগণ জনগণ। দিবে, তাই না? একজন মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ, একজন মানুষ, তার একটা ভোটের অধিকার। অতএব কোনো বড় নেতা কিন্তু আপনাকে ভোটের মাঠে আপনাকে বিজয়ী করতে কোনো সাহায্য, হয়তো আপনাকে পরামর্শ দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে মানে আমার আপনাকে জানা সহযোগিতা কোনো করতে বড় পারবে। সিনিয়র নেতারা আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা এই মুহূর্তে? অবশ্যই, অবশ্যই। আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আশীর্বাদ নিয়ে, তাদের সমর্থন নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি। অবশ্যই তারা আমাদের সাথে আছেন। তারা, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন হই, সবাই আমার সাথে থেকে, আমার পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা, বুদ্ধি পরামর্শ দিয়ে আমার নির্বাচনী কাজে অবশ্যই তারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। তো আপনি মনোনয়ন প্রত্যাশায় কতটুকু আশাবাদী? আপনি কি? আমি তো আশাবাদী। এখানে আশাবাদ বিষয়টা হচ্ছে, আমি এভাবে ব্যাখ্যা করতে চাই। আমি কার রিপ্লেসমেন্ট হওয়ার চেষ্টা করছি? আব্দুল মতিন খসরু, যেই নামটা হচ্ছে বাংলাদেশে একটা ব্র্যান্ড। আমার এমন অভিজ্ঞতা আছে যে আমার দেশের বাড়ি কুমিল্লা, কোথায়? ব্রাহ্মণপাড়া থানা। অনেকে কিন্তু এই ব্রাহ্মণপাড়ার নামটা হয়তো অতটা জানা নাই, পরিচিত না। অজানা। হ্যাঁ, বুড়িচংটা বেশি বুড়িচুংটা বেশি জি। পরিচিত, যেহেতু এটা একটা, ওনার বুড়িচুং ভেঙে আমরা ব্রাহ্মণপাড়া হয়েছি। তো সেইটা হচ্ছে, কিন্তু বাংলাদেশে আব্দুল মতিন খসরু এই যে নামটা, সেই নামটা জানে না এমন কোনো মানুষ কিন্তু খুব কম আছে। না, যেহেতু তো উনি সেইটা, প্রেসিডিয়াম হ্যাঁ, মেম্বার ছিলেন, প্রেসিডিয়ামের সবকিছু মন্ত্রী আমি ছিলেন, বলেছি, জি। হ্যাঁ, সাবেক মন্ত্রী ছিলেন। তার সবচেয়ে বড় কথা, সে একজন বড় মনের মানুষ ছিলেন। কিন্তু ওনাকে সততাটাকে তো সে, আমরা হারিয়েছি, কিন্তু আমরা এখন বর্তমানকে নিয়ে আলোচনা করতে যে জি, আপনার আসনে ২৮ থেকে ৩০ জন প্রার্থী হওয়ার কারণটা কি? ওই যে আমি আপনাকে প্রথমেই বলেছি যে মানে আপনি কি মনে সবাই, করেন এই ৩০ জনের যোগ্যতা সম্পূর্ণ? অবশ্যই যার যার ক্ষেত্রে অবশ্যই তাহলে যোগ্য। ৩০ জনই কারণ মনোনয়ন যোগ্যতার পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা আছে অবশ্যই। অবশ্যই না, একজন মাননীয় প্রধানমন্ত্রী একজনকে, তা আপনি তো খসরু বললেন ভাই, ৩০ জন যোগ্যতা সম্পূর্ণ। জি,
হ্যাঁ। আমি কি কি বলছি, সবার যার যার অবস্থানের যোগ্যতা আছে। আপনি যদি প্রার্থী হতে চান তাহলে আপনার যোগ্যতা কি লাগবে, বাংলাদেশ আইনে কি বলা আছে, আপনাকে হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হলে আপনি আপনি উঠতে পারবেন, জি। তাই না? এইখানে আর যোগ্যতার যদি আমরা মাপকাঠি বলি তাহলে হচ্ছে যে আমি রাজনৈতিকভাবে কতটুকু প্রতিষ্ঠিত, আমি কতটুকু মানুষের কাছে যেতে পারছি, মানুষ কতটুকু আমাকে গ্রহণ রাজনৈতিকভাবে করছে। কতটুকু প্রতিষ্ঠিত, আপনার রাজনীতির পদ কি আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমি হচ্ছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার একটা ফাউন্ডেশন আছে, সামাদ মুর্শেদা ফাউন্ডেশন। আমি আজকে বেশ কিছু বছর যাবত মানুষের সাথে, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি, এলাকার মানুষের সাথে। সেটা কি যোগ্যতা মনে করে আগাচ্ছেন? সেটাকে অবশ্যই আমার যোগ্যতা, কারণ হচ্ছে আমি ওই যে বললেন দিন শেষে আমি যখন ভোটের রাজনীতিতে যাব, আমার ভোটারকে একজন ইন্ডিভিজুয়াল। আপনি তো থাকেন ঢাকাতে। আমি ঢাকাতে। ঢাকা থেকে আপনি বুড়িচঙ্গে সেবা করে করে আসছেন কিছুদিন যাবত বা কিছু বছর যাবত, সেই প্রত্যাশায় আপনি আপনাকে যোগ্য মনে করে আপনি ইলেকশন করতে যাচ্ছেন? সেই প্রত্যাশায় না, বিষয়টা হচ্ছে এমন যে আমার সাথে আমার এলাকার মানুষের আত্মিক সম্পর্কটা কেমন। আচ্ছা, আমি আমার এলাকার মানুষ কি আমাকে যোগ্য মনে করে কিনা, আমি যদি তাদের প্রতিনিধিত্ব করতে পারবো কিনা, আমার সেই যোগ্যতা আছে কিনা। তা আমি মনে করি আমার এলাকার মানুষের সাথে আমি বসেছি, কথা বলেছি, তারা বলেছে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা স্থাপন করে তাহলে তারা আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে। আপনি তো অনেক প্রশংসা করলেন খসরু সাহেবের, আব্দুল মতিন খসরু সাহেবের। আমরা জানি যে তার পরিবারের, তার স্ত্রী সহ একাধিক প্রার্থী নাম চলে আসছে পেপারে, পত্রিকায়। সেইখানে যদি ওনার স্ত্রী বা ওনার পরিবারকে মনোনয়ন পায়, সেক্ষেত্রে কতটা সাফল্য হতে পারে বলে আপনি মনে করেন? এই সিদ্ধান্তটা টোটালি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ড করবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করবেন। আমরা আওয়ামী লীগ পরিবারের মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ পরিবার বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনাকে যোগ্য মনে করেন, আমরা আওয়ামী লীগের সৈনিক হিসাবে আমরা অবশ্যই তার পাশে থাকব। তো তার যোগ্যতা আছে কি, সে সফল হতে পারবে কিনা, এই মাপকাঠিতে অ্যাকচুয়ালি ওই বিচার বিশ্লেষণে আমি যেতে চাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনাকে যোগ্য মনে করেন, আমরা তার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে। আমি দেখি শুরু থেকে আপনি আপনাকে না ইয়ে করে হাইলাইট করে যে আমি না আমরাটা মানে কি? মানে আমরা মানে হচ্ছে আমি কোনো ইন্ডিভিজুয়াল না, আমি এটাতে বিশ্বাসী না। না, আমরা 30 জন না, আমি আমার টিম। আচ্ছা, আমি এবং আমার টিম, আমি কখনো ইন্ডিভিজুয়াল 30 জনের মধ্যে কেউ না, আপনি আপনার টিম। আমি আমার টিম, কারণ হচ্ছে আমি ব্যক্তি, আমি মাহতাব, আমি কিছুই না। আমার টিম যদি আমাকে আজকে, আমরা খুব কম সময়ের মধ্যে, আপনি জানেন যে আমরা খসরু ভাই মারা যাওয়ার পরে আমরা যখন নির্বাচনের প্রস্তুতি নিয়েছি, খুব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের অঙ্গীকারগুলো নিয়ে, আমাদের কথাগুলো নিয়ে, আমাদের ভবিষ্যতের আমাদের যে প্ল্যানগুলো নিয়ে আমরা ব্রাহ্মণপাড়ার মানুষের কাছে চলে যাওয়ার জন্য। এটা কিন্তু ব্যক্তি, ওই আলোচনা আমি আসবো, কিন্তু আমি শুরুতে জানতে চাই যে আপনি, আপনারা বারবার বলছেন আমরা, মানে আপনি আপনার টিমকে আমরা বলছেন, এই আমরা আপনার টিম সহ আপনার মনোনয়নের দৌড়ে কতটুকু এগিয়ে আছেন? এটা তো অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি যে এইটা টোটালি ডিপেন্ড করছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী একজনকে দিবে। 30 জনের কাছ থেকে তো গ্র্যাজুয়ালি কমে কমে আসলে একটা সিলেকশনে চলে আসে যে আমরা 4 জন হতে পারি প্রতিদ্বন্দ্বী, 4 জন, 3 জন, 2 জন। ওই সেগমেন্টে আমি যাব না, আমি কাউকে অসম্মান করে কথা বলতে, এটা আমার ভাইব নেচার নাই। আমি মনে করি সবাই যোগ্য, এখন সবাই আমরা রেসে আছি। মাননীয় প্রধানমন্ত্রী অধিকতর যোগ্য যাকে মনে করবেন তাকে নমিনেশন দিবেন। আমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হিসাবে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা সবাই তার পাশে থেকে নৌকার বিজয়কে নিশ্চিত করব। তবে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা জ্ঞাপন করেন, রাখেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি। আপনার কাজকর্ম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী কি অবগত আছেন? এখন হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে আমি ফাউন্ডেশনটা চালাই, এটা আমার টোটালি নিজস্ব অর্থ নাই। ফাউন্ডেশন রেজিস্টার করা সমাজ কল্যাণ অধিদপ্তরে। আমার এটা আমার ব্যক্তিগত অর্থায়নে চলে। তো আমি ব্যক্তিগতভাবে ধরেন গত বছর করোনার মধ্যে 10,000 ফ্যামিলির মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই বছর ঈদের আগে আমি 5,000 ফ্যামিলিকে
ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এইটা কিন্তু আমি যখন যাই মানুষকে দেওয়ার জন্য, আমি দেখি কিন্তু আমি হয়তো একটা জায়গায় একটা ইউনিয়নে 500 মানুষ, মানে এই 300 যে মানুষকে আপনি দেওয়ার 10,000 চেষ্টা করি। 5,000 একটা एग्जांपल দেন, সেটা কি জি। আপনি ইলেকশন করবেন বলে না না কি না মনে মনে না ভেবে না ভেবে না, কাজ করেছেন? গত বছর কিন্তু হ্যাঁ। যখন করোনা ছিল তখন কিন্তু খসরু ভাই ছিল, এবং আমি যে দিচ্ছি খসরু ভাইও কিন্তু জানতো। আচ্ছা। হ্যাঁ, আমরা যেহেতু সে আমাদের সবার গুরুজন ছিলেন, আমাদের নেতা না ছিলেন। কিন্তু আপনি কিন্তু এখন এই নির্বাচনে এসেই কিন্তু সেই উদাহরণ দিচ্ছেন যে না, আমি আমি 10 জনকে। উদাহরণটা দিচ্ছি, আপনি বললেন যে কেন আমি মনে করছি যে আমার সাথে আমার জনসাধারণের যারা আমার ভোটার, তাদের সাথে আমার সম্পর্কটা এমন না যে আমি আজকে নির্বাচন এসছে আমি পোস্টার ছাপায় বলছি আমি প্রার্থী হব। আমি বুঝাতে চেয়েছি আমার সাথে আমার জনগণের সম্পর্কটা অনেক আগে থেকে। বিষয়টা এমন না যে আজকে আমি চাচ্ছি এমপি ইলেকশন করতে, আমি পোস্টার চেপিয়ে জনগণ আমি কি এমপি এখন হয়ে আপনাকে গেছি। নিয়ে প্রচারণা করছে কিনা? অবশ্যই করছে। এখন আপনি এগিয়ে আছেন বা আপনি কাজ করেছেন 20,000 10,000 পরিবারকে আপনি সহায়তা করেছেন। দল আপনি যদি চিন্তা করেন যে মাননীয় একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাচাই বাছাই করবে, যাকে পছন্দ করবেন তাকেই দিবেন, পছন্দ জি। মানে যাকে যোগ্য মনে করবেন, জি। সেই ক্ষেত্রে আপনাকে কেন দিবে? আমাকে দিবে, আমাকে কেন? দিবে। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে আমার মধ্যে যেই গুণাবলীটা আছে সেটা হচ্ছে আমি খুব সহজে মানুষের সাথে মিশে যাওয়ার একটা সহজাত প্রবৃত্তি আছে। আমি আমার ব্যক্তিগত আমার যে সীমিত সাধ্য থেকে আমি যেই মানুষের জন্য করার চেষ্টা করছি, যখন বৃহত্তর পরিসরে আমার কাজ করার সুযোগ হবে তখন কিন্তু আমি আরো বেশি করার চেষ্টা করব। কারণ আমাদের দেশের সংস্কৃতিতে যেটা হয় যে আমি ওখান থেকে নেব, দেব না, আমারটা হচ্ছে আমি আমার কাছ থেকে নেব না। তো এই যে জিনিসটা আমি মনে করি এইটা হচ্ছে গুণগত একটা পরিবর্তন, যেটা আমি মনে করি এই পরিবর্তনটা যুব সমাজের হাত ধরে বাংলাদেশে কিন্তু আসছে। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে। আমরা দেখছি এই ডিজিটাল এই প্ল্যাটফর্ম কিন্তু সারা পৃথিবীতে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে অনুন্নত দেশগুলোতে। আমরা আজকে যেই স্বল্পোন্নত দেশে রূপান্তরিত হয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের বিশাল ভূমিকা আছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বপ্রথম সৈনিক কিন্তু আমরা তরুণরা। আমরা যেই কাজটা করতে পারবো, আগে দেখেন যে একটা মানি অর্ডার যেত 3 দিন সময় লাগতো, এখন 3 মিনিটের মধ্যে আপনি এক জায়গা থেকে এক জায়গা, তো 3 মিনিটও লাগে না, আরো 3 কম মিনিট, লাগে। আরো কম সময়, 1 মিনিটের মধ্যে আপনি কিন্তু ফান্ড ট্রান্সফার করে আপনার ব্যবসা পরিচালনা করতে পারছেন। এই যে জিনিসটা, এটা কিভাবে হয়েছে? তারুণ্যের হাত ধরে হয়েছে। তো আপনাকে তারুণ্যকে যদি প্রমোট করেন, ভিশন মানে আপনি কি এখন আপনাকে 2041, তারুণ্য মনে করে আপনি নির্বাচনে যেতে অবশ্যই চাচ্ছেন? আচ্ছা। অবশ্যই আমি তারুণ্যের প্রতি। এই তারুণ্য রাজনীতিতে এসে আপনি আপনার রাজনীতির নির্বাচিত যদি হতে পারেন, জি। আপনি যদি মনোনয়ন পান, আপনার এলাকার জন্য আপনি কি কি কাজ করবেন? আমি যেটা প্রথমেই আমার অঙ্গীকার, আমি চেষ্টা করব, প্রথম কথা হচ্ছে যে খুসরু ভাইয়ের যে অসমাপ্ত কাজগুলো আছে এর মধ্যে বিশেষভাবে যেটা খুসরু ভাই চেয়েছিলেন 2 উপজেলাকে 2টা পৌরসভা করার জন্য, এবং এইটাকে কেন্দ্র করে উনি অনেক দূর পর্যন্ত কাজ এগিয়ে এখন রেখেছেন। পর্যন্ত এটা অসমাপ্ত আছে, দুটো অসমাপ্ত পৌরসভা আছে, হয়নি। এটা আমি সমাপ্ত করার চেষ্টা করব। মানে বরিচং আর ব্রাহ্মণপাড়া দুইটা একই পৌরসভায় না আছে? না, একই, আলাদা 2টা পৌরসভা হবে। হবে, এখন একটা আছে। এখন একটাও নাই, একটাও 2টা নেই। উপজেলায় কোনো পৌরসভা নাই। খুসরু ভাই অনেক দূর পর্যন্ত এটা কাজ এগিয়ে রেখেছে। 2-1টা মামলা ছিল, এই মামলাগুলো শেষ আপনি একটু আগে পর্যায়ে। অনেক প্রশংসা করছেন যে আব্দুল মতিন খসরু অনেক কাজ করেছেন, অনেক বড় নেতা, তো এই কাজটা 2টা বা থানাকে 2টা পৌরসভা করতে পারেনি কেন? পারিনি কেন, এই প্রসঙ্গটাতে একটু পরে আসি। আপনি আমাকে আচ্ছা। যেটা বলেছিলেন আপনি আমি কি 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 করতে করবেন? চাই, হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আপনার এই 2 উপজেলাকে আমি পৌরসভায় উন্নতি করার চেষ্টা করব। আর যে ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্টের আমাদের কিছু স্বল্পতা আছে, আমি মনে করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে আমি ত্বরান্বিত করব যত তাড়াতাড়ি সম্ভব। রাস্তাঘাটগুলো, যেগুলো কিছু রাস্তাঘাট আছে হয়তো অনেক দিন যাবত আপনার ওই রিপেয়ার ওয়ার্কস বা আর একটু ডেভেলপ করা দরকার, ছোট আছে, এটা একটু বড় ওয়াইড করা যায় কিনা, এই জিনিসগুলো। আর আরেকটা চেষ্টা করব যে আর্থসামাজিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক আমি 2 উপজেলায় চেষ্টা করব 2টা বেসিক শিল্পনগরী করার জন্য। কারণ আমি যখন একটা আমার এলাকায় কৃষি ভিত্তিক যে অর্থনীতি আছে, সেই কৃষি ভিত্তিক অর্থনীতিতে কিন্তু গুণগত কোনো পরিবর্তন আমরা করতে পারছি না, বিকজ আমাদের এই 2 উপজেলায় কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। তো আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে, আমি যেহেতু ইন্ডাস্ট্রি আছে আমার, তো আমি চেষ্টা করব হচ্ছে 2 উপজেলায় যদি 2টা বেসিক করা যায় তাহলে কি হবে, আমি যেমন বেকার যুবকদের খুব সহজে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো,
অর্থনৈতিক আমি একটা ডেভেলপমেন্ট আসবো, যখন বিসি খোলে এখানে যেমন কিছু প্রচুর লেবার থাকবে, মানুষ আসবে, এখানে শিক্ষা, স্বাস্থ্য, প্রচুর হচ্ছে ইনভেস্টমেন্ট হবে। যখন ব্যবসায়ী সমাজ যখন একটা বিসিকে যখন আপনার ইনভেস্টমেন্ট করবে, তখন কি হবে, ওই টোটাল এরিয়াটার কিন্তু একটা আর্থসামাজিক হয়তো উন্নয়ন হবে। বলছেন করতে এত সোজা হবে না, কিন্তু আপনি নারীদের উন্নয়নে কি করবেন, বা ওই এলাকার যে ইয়াং জেনারেশন যুবক সমাজের জন্য আপনি কি করবেন? যুবক সমাজের জন্য হচ্ছে আমি বললাম যে বেকারত্ব এখন আমাদের দুইটা, যুবক সমাজের দুইটা মেজর সমস্যা মানে হচ্ছে দুইটা। বিসিক নগরী তৈরি করতে পারলে তো বেকার সমস্যা হ্যাঁ, সমাধান হয়ে এইটা যাবে। দুইটা সমস্যা। একটা হচ্ছে বেকারদের জন্য যুবদের জন্য প্রথম সমস্যা হচ্ছে বেকারত্ব জন্য আমি বলছি যে বিসিকের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদক। আপনি জানেন আমাদের দুই উপজেলা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, মাদকের অবাধ বিচরণ আমাদের এই দুই উপজেলায়। তো আমি শুধু এইভাবে বলতে চাই না যে মাদক থেকে দূরে থাকো। আপনাকে হচ্ছে নেগেটিভ একটা ড্রাগ, মাদক একটা ড্রাগ, তাই না? নেগেটিভ ড্রাগটাকে যদি আপনাকে পজিটিভে কনভার্ট করতে হবে, তবেই আপনি কিন্তু ওই মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি যদি তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাহলে সে ওই টাইমটা পাবে না, ওই দিকে যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে যুব সমাজের জন্য আমি চেষ্টা করব খেলার মাঠ এবং হচ্ছে পাঠাগার তৈরি করার জন্য। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না ওদেরকে গুড এডিকশন দিবেন, ব্যাড এডিকশন থেকে আপনি বের করে আনতে পারবেন না। তো এই দুইটাই থাকবে হচ্ছে যুব সমাজের জন্য আমি করার চেষ্টা করব, এটা আমার প্রায়োরিটি বেসিসে থাকবে। আর আপনি জানেন আমাদের এই যে নারীদের ক্ষেত্রে আমাদের দুই উপজেলায় সাক্ষরতার হার 48%, বা ধরি 50%-এর মতো হচ্ছে সাক্ষরতার হার। তো এই সাক্ষরতার হারের মধ্যে যেটা হচ্ছে যে নারীরা কিন্তু হচ্ছে প্রাইমারির পরে ম্যাক্সিমামই ঝরে যাচ্ছে। তো আমি যেটা চেষ্টা করব, এখন সংখ্যাগত যেমন শিক্ষার আমাদের উন্নয়ন হয়েছে, এটাকে 50 থেকে 80% কিভাবে নিয়ে যাওয়া যায়, আর গুণগত শিক্ষার উন্নয়ন, কারিগরি শিক্ষার উন্নয়ন, যেগুলো দিয়ে মানুষ কর্মসংস্থান সৃজন করতে পারবে, নিজে উদ্যোক্তা হতে পারবে। যখন আপনি যদি একটা সুন্দর রাস্তা করে দেন, ইনফ্রাস্ট্রাকচার করে দেন, তখন কিন্তু ওখানে কিন্তু একটা সহজেই যুব মহিলা সহজেই কিন্তু আপনার ছোট একটা মুরগির ফার্ম বা গরুর ফার্ম করে সে স্বাবলম্বী হতে পারছে। তো এই জিনিসগুলো এখন কিন্তু মানুষ রাজনীতিবিদদের কাছ থেকে খাবার চায় না, চাই হচ্ছে নীতিগত সহায়তা। আপনি যদি রাস্তাঘাট করে দিতে পারেন, বিসিক করে দিতে পারেন, আপনার কাছে কিন্তু কেউ আসবে না, ওই জিনিসগুলো সে নিজেই করে নিতে পারবে। নীতিগত সহায়তার কথা বললেন, আপনি কুমিল্লা বাসীর জন্য কি কি নীতিগত সহায়তা করেছেন, বা এই যাবত আপনি নির্বাচন করতে যাচ্ছেন, কুমিল্লা বাসীর জন্য এখন পর্যন্ত কি কাজ করেছেন সেটা শুনবো। তার আগে একটা প্রশ্ন আপনি রেখে গেছেন যে প্রয়াত আব্দুল মতিন খসরু ভাই দুইটা থানাকে কেন ইউনিয়ন করতে পারে নাই? উনি অনেক চেষ্টা করেছেন, অনেক বড় নেতা ছিলেন, আপনি বললেন এটা। এখন এটা কিছু প্রশাসনিক বিষয় আছে, যেমন হচ্ছে যখন খসরু ভাই এই ওই উপজেলা এরিয়াটাকে যখন পৌরসভায় করতে গেলেন, তখন আপনি জানেন যে পৌরসভা করতে গেলে নির্দিষ্ট একটা জনসংখ্যা লাগে এবং নির্দিষ্ট এরিয়া লাগে। তখন দেখা গেল কি যে কিছু গ্রাম অঞ্চলও হচ্ছে পৌরসভার মধ্যে ঢুকে গেল। তো কিছু মানুষ যে হচ্ছে মামলা করে দিল হাইকোর্টে এসে। এখন একটা বিষয় যখন বিচারাধীন থাকে, তখন কিন্তু আর প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, আপনি জানেন। তো এইসব কারণে খসরু ভাই আপনার হচ্ছে গিয়ে অনেক চেষ্টা করেছেন, মিউচুয়াল করার চেষ্টা করেছেন, কিন্তু যখন একটা বিষয়ে মামলা হয়ে যায়, কোর্টের বিচারাধীন বিষয় হয়ে যায়, তখন কিন্তু আর এটা নিয়ে আর আপনার ফার্দার প্রসিড করার কোনো সুযোগ থাকে না। এই কারণে উনি অনেক চেষ্টা করার সত্ত্বেও ওনার জীবদ্দশায় এই জিনিসটা করে যেতে পারেন নাই। আচ্ছা, সেটা যদি আপনার আপনার যা প্রত্যাশা সেটা হলে আপনি করবেন সেটা ইনশাআল্লাহ। আচ্ছা, কুমিল্লা বা যে প্রশ্ন রেখে আমি ওই প্রশ্ন গিয়েছিলাম যে কুমিল্লাবাসীর জন্য এখন পর্যন্ত কি কি কাজ করেছেন? এখন আমি তো বললাম আমার ফাউন্ডেশনে মানে 20টা পরিবার আর 10টা পরিবারের কথাই বলছেন। এখন হচ্ছে যদি আমি যদি বলি যে আপনি প্রথম বললেন নীতিগত বিষয়টা হচ্ছে এমন যে আপনি নীতি নির্ধারণী স্থানে যদি না থাকেন, আপনাকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। তো নীতিগত স্থানে যেতে গেলে আপনাকে জনপ্রতিনিধি হতে হবে, তখনই আপনার কাছে সরকার আশা করবে আপনি নীতিগত কি সহায়তা। যেমন আমরা এখন কথা বলছি, এটা আমরা আমাদের প্রস্তাবনা রাখতে পারি, কিন্তু সেটা কিন্তু নীতি তৈরিতে হয়তো সহায়তা করবে, কিন্তু এটা কিন্তু আমার নীতিগত কোনো কিছু আমি কিন্তু তৈরি করতে পারবো না। আপনাকে অবশ্যই যদি কোনো নীতিগত সিদ্ধান্তে আসতে হয়, আপনাকে হচ্ছে
আগে নীতি নির্ধারণী স্থানে যেতে হবে, মানে আপনাকে জনপ্রতিনিধি হতে হবে। তো আমি যেটা বলছি, যে আমি যেটা বললাম, যে আমি যদি নীতি নির্ধারক হতে পারি, আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, তাহলে আমি এই কাজগুলো করব। যদি আপনি জনপ্রতিনিধি না হতে পারেন, জি। মানে মনোনয়ন না পান, জি। তাহলে কি আপনি স্বতন্ত্র প্রার্থী হবেন? না, অবশ্যই না, অবশ্যই না। সেটা কারণ আমি প্রথমেই বলেছি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতি করি। তার যে ভিশন 2041 বা ভিশন 2100 যেই ডেল্টা প্ল্যান আছে, আমি ওই প্ল্যানের সৈনিক হতে চাই, কর্মী হতে চাই। তো আমি কোনোভাবেই তার সিদ্ধান্তের বাইরে যেয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে যেয়ে আমি বা তাকে অসম্মান করে কোনো রাজনীতি করার কোনো রকমের ইচ্ছেই আমার মধ্যে নাই। অতএব স্বতন্ত্র প্রার্থী হওয়ার এই বিষয়টা অবান্তর। এই যে 28 জন 30 জন আপনারা প্রার্থী হিসেবে আমরা নাম দেখতে পেলাম, বিরোধী দল নিয়ে কিছু শুনতে চাই যে আসলে ওই এলাকায় বিরোধী দলের কোনো প্রার্থী আছে কিনা। এখন হচ্ছে যে বিরোধী দল, আমরা রিসেন্টলি যেটা দেখেছি, ওনারা নির্বাচনে আসবেন না, ওনাদের মহাসচিব, না। হ্যাঁ, মহাসচিব সাহেব ডিক্লেয়ার করেছেন এই যেই 4টা কনস্টিটিউশনে আপনার হচ্ছে ইলেকশন হচ্ছে, ওনারা হয়তো বোর্ড বসে এই সিদ্ধান্ত নিয়েছেন ওনারা ইলেকশন করবেন না। তারপরও যদি কেউ করে, সেটা হয়তো স্বতন্ত্রভাবে করবে, সেটা এই ব্যাপারে আমার কোনো আমি অবগত না। আচ্ছা আচ্ছা। আর নির্বাচন নিরপেক্ষতা এবং মানে সুষ্ঠু নির্বাচন হয় না, এখন জনগণের কথা, এগুলি আমাদের কথা না, আমাদের স্টুডিওর কথা না। এই ব্যাপারে কতটা আপনি আশাবাদী যে আসলে আপনি যদি মনোনয়ন পান বা অন্য কেউ পেলে, এটা কি আসলে, অনেকেই বলে রাতের আধারেই ভোট হয়ে যায়, এই বিষয়টা যদি একটু বলতেন যে আসলে কি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে কিনা? অবশ্যই হবে। এখন যেই জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ভোটের অধিকার আপনাকে তো আগে নিজে যেয়ে প্রয়োগ করতে হবে, তাই না? এখন আমরা ভিন্ন মত ও আদর্শের কারণে আমরা হয়তো একটা দল নির্বাচনে আসলো না, সেই দলের যারা মতাদর্শে যারা আছে তারা হচ্ছে ভোট দিতেই গেল না, কিন্তু ভোট না দিতে গিয়ে বলল যে আমার ভোটের অধিকার হরণ করা হয়েছে, সেটা তো হচ্ছে আমি মনে করি না প্রাসঙ্গিক। আপনাকে তো আগে ভোট দিতে যেতে হবে। ভোট যদি আপনি না দিতে যান, তাহলে ভোটের অধিকার প্রয়োগে বাধা আসার কথাটা আসবে কিভাবে? তো আমি জিনিসটা এভাবে দেখি। যে আপনি বললেন যে ভোট দিতে না যেয়ে বলে যে আমরা ভোটের সুযোগ পাচ্ছি না বা ভোট, কিন্তু অনেকেই তো বলে যে ভোট কেন্দ্র থেকে ফেরত চলে আসে, এই বিষয়টা আপনি কি চোখে দেখেন বা এটা কি আসলে সত্যতা কতটুকু? না, আমি 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 মনে করি না এটা সত্য। আপনি নিজে ভোট দিয়েছেন? অবশ্যই দিয়েছি, সবসময় দিয়ে আসছেন? সবসময় দিয়ে আসি। আচ্ছা আচ্ছা। তো এলাকার যারা ভোটার এবং সাধারণ মানুষ আছে, তাদের কতটুকু অন্তরে জায়গা করতে পেরেছেন আপনি? আমার মনে হয় আমি পেরেছি। মানে তারা চাচ্ছেন আপনাকে? পেরেছি। কারণ হচ্ছে কি, যে আমি ওই পোস্টার সর্বস্ব রাজনীতিবিদ না। আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং যাচ্ছি এবং যাব। এটার সাথে কোনো আপনার হচ্ছে যে আমি পোস্টার ছেপে বললাম আমি এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই, চেয়ারম্যান হতে চাই, বিষয়টা এরকম না। আমি চেষ্টা করছি মানুষের দোরগোড়ায় যাওয়ার জন্য। তো আমি যখন মানুষের দোরগোড়ায় যাব, মানুষই আমার বিচার করবে। আমি ভিতরে ওই যে ভালোবাসা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনি যদি ভালোবাসাটাই যদি না থাকে, আপনি যদি মানুষের অন্তরেই না ঢুকতে পারেন, তাহলে তো মানুষ আপনাকে তো আর ওভাবে নিবে না। আমি মনে করি যে আমি মানুষের মাঝে যেতে পেরেছি এবং ওইটাই হচ্ছে আমার মূল শক্তি। আপনি জানেন, জয়যাত্রা টেলিভিশন স্টুডিওতে আসছেন, আপনি কথা বলছেন, এই 28 জন বা 30 জন লিস্টের মধ্যে আমার নামও এসেছে। আমার অজান্তে হোক জানতে হোক আমার নামই আসছে। তো আমার সম্পর্কে আপনার মূল্যায়নটা কি? আপনার সম্বন্ধে মূল্যায়ন, আপনি নারী উদ্যোক্তা, ভালো ব্যবসায়ী, আর ভালো উপস্থাপনা করেন। মাঝে মাঝে ফেসবুক, ইউটিউবে আপনাকে দেখি, এই এতটুকুই। তো সেই আপনারা যে মূল্যায়ন, সেই মূল্যায়নটাকে মাননীয় প্রধানমন্ত্রী দিবে বলে মনে করেন? এখন আপনি যদি প্রার্থী হতে চান, আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের হচ্ছে ফর্ম কিনতে হবে, তাই না? যখন আপনি ফর্ম কিনবেন, তখন তো মাননীয় প্রধানমন্ত্রী, ওই যে বললাম আমরা সবাই, আমি কিন্তু ওই যে বললেন 22 জন 24 জন, ওটার মধ্যে আপনিও একজন। আমি কিন্তু সবাইকে সম্মান রেখেই বলেছি, আমরা যার যার জায়গায় সবাই যোগ্য। তবে সবচেয়ে যোগ্যতম ব্যক্তি পাবেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা। তো
তো আমরা চেষ্টা করছি, কাজ করছি যে সবচেয়ে যোগ্যতম হওয়া যায় যদি কিনা। মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন, হ্যাঁ। তখন আপনি কি আমার সাথে থাকবেন কিনা? অবশ্যই থাকবো, আমি তো প্রথমেই বলেছি নৌকা যার আমি তার। আমিও আপনার সাথে থাকবো, আমি কথা দিলাম। আমার ইনশাআল্লাহ। জয়যাত্রা টেলিভিশন, জয়যাত্রা ইনশাআল্লাহ। ফাউন্ডেশন আপনার সাথে অতপ্রতভাবে থাকবে ইনশাআল্লাহ। আমরা একদম আপনার সাথে কথা বলতে বলতে সময়ের শেষ পর্যায়ে চলে আসছে। আপনার এলাকার জন্য, আপনার জনগণ আপনাকে দেখছে এই মুহূর্তে, আপনি বলবেন যে তাদের সাথে আপনি কিভাবে আরো বেশি বেশি করে অতপ্রতভাবে মিশবেন, ঘরে ঘরে যাবেন, তাদের জন্য কি কাজ করবেন? আপনি 10,000 5,000 যে পরিবারের কথা বলছেন, তাদের জন্য আবার ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা? এখন যেটা হচ্ছে যে আমরা একটা সারা পৃথিবী একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, আমরা একটা অভূতপূর্ব অবস্থার মধ্যে আমরা জীবন যাপিত করছি, তাই না? এই যে করোনা নামক মহামারী, সারা পৃথিবীতে কিন্তু আজকে রুটি রুজির সমস্যা, মানুষ কিন্তু যার যার অবস্থান থেকে অসহায়। যারা শ্রমিক তাদের শ্রম বিক্রি করার জায়গা নাই, যারা চাকরিজীবী তাদেরও সেম, যারা ব্যবসায়ী, সবাই যার যার অবস্থান থেকে আমরা আজকে ক্ষতিগ্রস্ত। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা স্বাবলম্বী আছেন, যাদের সহায়তা করার, মানুষের পাশে থাকার সুযোগ আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, আমরা পাশে দাঁড়াই। কারণ আমি যেটা বিশ্বাস করি, শুধু আমি ভালো থাকবো সেটা কোনো জীবন না। কারণ আমি আজকে একটা সময় শেষে আমাদের সবাইকে, আজকে 100 বছর আগে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ বিদায় হয়ে গেছে, কিছু মানুষ মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছে। তারা কি? তাদের কর্ম দিয়ে, মানুষের প্রতি ভালোবাসা দিয়ে, মানুষকে ভালোবেসে। আমি ওই মানুষের ভালোবাসার জায়গাটায় যেতে চাই। আমি মানুষকে ভালোবাসা বাঁচতে চাই এবং মানুষের ভালোবাসা পেতে চাই। আমরা আশা করি যে আপনি মানুষের ভালোবাসা পান। বরিচং এবং ব্রাহ্মণপাড়ার মাহতাব হোসেন, আপনার 2 থানায় জি নিশ্চয়ই ইউনিয়ন একটা না, ইউনিয়ন কয়টা? টোটাল 17টা। 17টা ইউনিয়ন। এই 17টা ইউনিয়নের 2টা থানায় আপনার ভোটার সংখ্যা কত? 3.5 লাখের। আপনি এগুলি নিয়ে অ্যানালিসিস করেছেন? জি। আচ্ছা, এই 3.5 লক্ষ ভোটারের কাছে কি আপনি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন? না, এটা তো এই মুহূর্তে এই স্বল্প সময়ের মধ্যে তো সম্ভব না। হ্যাঁ, আমরা চেষ্টা করছি। মানে এটা উপনির্বাচন হওয়ার কারণে পাচ্ছেন না? না 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 না, আমরা যাব। যেমন হচ্ছে আমরা ইনিশিয়ালি করেছি কি, আমরা ধরেন ঈদের আগে 17টা ইউনিয়নে আমরা চেষ্টা করেছি, প্রতিটা ইউনিয়নে আমরা হচ্ছে একটা জায়গায় মানুষকে রেখে 200 250 300 প্যাকেট করে মানুষের মধ্যে ঈদ উপহার দেওয়ার জন্য। এই 17টা ইউনিয়নে দিয়েছেন? 17টা ইউনিয়নে দিয়েছি। এখন যেটা হচ্ছে, তখন হয়েছে কি, মানুষের সাথে কিন্তু আমাদের একটা ইন্টারাকশন হয়েছে, এবং ইন্টারাকশনটা হয়েছে কিন্তু একদম সামনাসামনি হয়েছে। তো ওই ইউনিয়নে আমি প্রতিটা ইউনিয়নে, কিছু গ্রামে গঞ্জে যখন পারছি, যেভাবে পারছি আমরা চেষ্টা করছি। আর অন্যান্য যে 27 জন প্রার্থী আছে তারা কি করেছে? এইটা আমি এইভাবে বলতে পারবো না। আমি অজ্ঞাত না, মানে আপনি জানেন না? আমি জানি কেউ চেষ্টা করছে পৌঁছানোর জন্য। অ্যাকচুয়ালি ওইভাবে তো সম্ভব হয় না সবার খোঁজ রাখা, যে অ্যাকচুয়ালি সে কে কিভাবে করছে। কেউ করছে, তবে খুব খুব অল্প সংখ্যক। আমি জানি না আপনিও একজন প্রার্থী, আপনি গেছেন কিনা? না, আমি যাইনি। জান নাই তো এমন আমি অনেককেই জানি, কিন্তু আমি ওইভাবে বলতে চাই না আর কি। অনেককেই জানি যারা হচ্ছে হয়তো শুধু পোস্টার ছেপেছে, ঈদের আগে পোস্টার ছেপেছে। ঈদের আগে এমন হয়েছে, 28 জন প্রার্থী পোস্টার ছেপেছে। হ্যাঁ, এমন হয়েছে যে ধরেন পোস্টার লাগানোর জায়গা নাই, কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ঈদের পরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন 3-4 জন, আমি 4-5 জন ছাড়া, আমরা 4-5 জন ছাড়া মাঠে আছে এখন আমি অ্যাক্টিভলি যারা মানুষের কাছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানুষ, কারণ ভোটটা তো মানুষের জন্য। ময়নামতি তো আপনাদের আমার হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। উপজেলা? আমি ব্রাহ্মণপাড়ার উপজেলার সন্তান। আমার বাড়ি হচ্ছে দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণপাড়া, বরিচং বা ওই এলাকার কুমিল্লা আসন যে 5 আসনের সাংগঠনিক নেতাকে আপনি মানে সাংগঠনিক বলতে হচ্ছে, ধরেন ওখানে 2টা কমিটি আছে, 2 উপজেলায় 2টা আওয়ামী লীগের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আওয়ামী লীগ আছে। এটা তো ডিভিশন হচ্ছে চট্টগ্রাম ডিভিশন, কুমিল্লা। সেই ডিভিশনের নেতার কথা কি আপনি জানেন? এখন তো হ্যাঁ, কেন জানবো না, কিন্তু কথাটা হচ্ছে যে ধরেন আমাদের 2 উপজেলায় 2টা কমিটি আছে। আওয়ামী লীগের আছে, যুবলীগের আছে, ছাত্রলীগের আছে, স্বেচ্ছাসেবক লীগের আছে, মৎস্যজীবী লীগের আছে, কৃষক লীগের আছে, শ্রমিক লীগের আছে। তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে? যোগাযোগ আছে। অসংখ্য ধন্যবাদ মাহতাব হোসেন। কোনো শেষ কথা থাকলে বলতে পারেন আপনার এলাকার জন্য, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার এলাকার জন্য, না আমরা স্টুডিও থেকে বিদায় নেব? জি, আমার হচ্ছে শেষ কথাই হচ্ছে যে
আমি বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর পাশে থেকে, সাথে থেকে, ভালোবাসা পেয়ে, ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ মাহতাব হোসেন আপনাকে জয়যাত্রা টেলিভিশন স্টুডিওতে সময় দেওয়ার জন্য। বুড়িচংবাসী এবং ব্রাহ্মণপাড়াবাসী, আপনাদের কাছে যদি মনে হয় যে মাহতাব হোসেন আপনাদের জন্য ভালো কাজ করবেন, আপনাদের পাশে দাঁড়াবেন, অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন, এটা আমাদের অনুরোধ থাকলো জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল আজকে আমাদের আয়োজন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জয়যাত্রা টেলিভিশনের সাথে থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।